তুই কেমন বউ বিয়ে করে আনলি বাবা? না আছে রূপ, না আছে গুণ। ওসব কি বলছো মা? ঠিকই বলেছি। মেয়েকে আমার একদম পছন্দ না। এর চেয়ে তো আমার বোনের মেয়ে শেফালিও ঢের ভালো ছিল। আস্তে কথা বলো মা, ও শুনতে পাবে। শুনতে পেলে আমার বই গেছে। এমন কথা বললে আমি কিন্তু ওকে নিয়ে চলে যাব মা। হায় হায় রে, এই ছিল আমার কপালে। আজ ওই কালো বউয়ের জন্যে তুই আমাকে ছেড়ে চলে যাবি? এমনি এমনি তো আর চলে যেতে চাইনি মা। ও এখন আমার স্ত্রী। ওর ভালো মন্দের কথা তো আমাকে ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুই শুধু ওর ভালো মন্দের কথাই ভাববি। আমি তোর কে? ওগো, তুমি আমায় ফেলে কোথায় গেলে গো? দেখে যাও, তোমার ছেলে আমায় কি কথা শোনাচ্ছে। রেহিনা বেগম যখন এসব বলে কাঁদছিল, তখনই সেখানে সবুজের বউ কাকুলি এসে বলল, এই নিন মা, আপনার চা। এই যে চলে এসেছে, এমন ভাব করছো যেন চা এনে আমায় উদ্ধার করেছো। শোন বাবা, তোর বউকে যদি এ বাড়িতে থাকতে হয়, তাহলে কিন্তু আমার কথা মতোই চলতে হবে। হ্যাঁ মা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বাহ, মুখে তো ভালোই জোর আছে দেখছি। তবে সাবধান, আমার সাথে মুখ নিয়ে লাগতে এসো না। না না মা, এ আপনি কি বলছেন? এ কি বউ, তোমার চা কোথায়? হায় হায় রে, বউ মানুষ সকাল সকাল কাজকর্ম না করে এখন চা খাবে? এমন বউ তো বাপের জন্মে দেখিনি। এই যে মেয়ে, যাও, কলপারে কালকের বাসনপত্র পড়ে আছে, মেজে নিয়ে আসো। সে কি কথা মা, ও তো সকালে কিছুই খায়নি। আগে খেয়ে নিক, তারপর না হয় যাবে। তোকে ওসব দেখতে হবে না বাবা, তুই কাজে যা। আর তাছাড়া একবেলা উপোস করলে তোর বউ মরে যাবে না। কথাটা বলেই রেহেনা বেগম ঘরে চলে গেলেন। তখন সবুজ কাকলিকে বলল, মায়ের কথায় তুমি কিছু মনে করো না। না গো, আমি মায়ের কথায় কিছু মনে করিনি। যাও, তুমি কাজে যাও, আমিও দেখি বাসনগুলো মেজে নিয়ে আসি। এই বলে কাকলি কলপারে চলে গেল। কোথায় গেল সেই মহারানী? সেই কখন বাসন মাজতে দিয়েছি, এখনো হয়নি। বৌমা, এই যে বৌমা, কোথায় গেলে? এই তো মা, আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই তো ডাকছি। তা এখনো বাসন মাজা হয়নি? হায় হায় রে, এ কোন মেয়ে ঘরে আনলো আমার ছেলে? না মা, আসলে বাসন মাজা তো অনেক আগেই হয়ে গেছে, আমি একটু খাচ্ছিলাম। কি বললে? তুমি খাচ্ছিলে? এত এত কাজ পড়ে আছে, আর তুমি কিনা গিলতে বসেছিলে? একে তো কালো কুৎসিত, তার উপর যদি মোটা হও, তাহলে তো মহিষ আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এ আপনি কি বলছেন মা? ঠিকই বলেছি, যত কম খাবে তত বেশি কাজ করতে পারবে। এই নাও, এক্ষুনি এই কাপড়গুলো পুকুর থেকে কেচে নিয়ে এসো। আর হ্যাঁ, সবুজ আসলেই আবার ওর কানে এসব দিও না। সত্যি বাপু, রূপ তো নেই, না জানি কি দিয়েই আমার ছেলেটাকে বশ করেছো। কথাটা বলেই রেহিনা বেগম সেখান থেকে চলে গেল, আর কাকলিও চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। কই গো রেহিনা, কোথায় গেলে? আরে, সেলিনা ভাবি যে, হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ গো, শুনলাম তোমার ছেলে নাকি বিয়ে করে এনেছে। তা বউকে দেখাবে না? মানলাম দাওয়াত দিলে না, তাই বলে বউটাকেও লুকিয়ে রাখবে? ইয়ে, মানে আসলে ভাবি,
সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, তাই কিছুই জানাতে পারিনি। জানিনি তো আজকালকার ছেলে মেয়ে কেমন। হ্যাঁ গো, সে আর বলতে। যাকগে, নতুন বৌমা কোথায়? তাকে তো দেখছি না। রেহেনার প্রতিবেশী সেলিনা যখন এ কথা বলল, তখন কাকলি সেখানে এসে বলল, বসুন চাচিমা, আমি এখনই আপনার জন্য চা নিয়ে আসছি। এ আবার কে গো রেহেনা? হায় হায়, তোমার ছেলে কিনা শেষে এই কালো মেয়েকে বিয়ে করে আনলো। সেলিনার কথা শুনে রেহেনা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আরে না ভাবি, কি যে বলেন, এ হবে আমার বৌমা। আসলে ওকে তো আমি কাজে রেখেছি, আজ থেকেই বাড়ির সব কাজ করছে। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবলাম। কি হলো, তুমি দাঁড়িয়ে আসো কেন? যাও, ভাবির জন্য চা নিয়ে এসো। রেহেনার কথায় কাকলি চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। সেলিনা চলে যেতে রেহেনা রান্নাঘরে গিয়ে কাকলিকে বলল, এই যে মেয়ে, খুব সাহস তোমার, তাই না? একদম সেলিনা ভাবির সামনে চলে গেলে। খুব আমার বৌমা হওয়ার স্বাদ হয়েছে, তাই না? শুনে রাখো, তোমার মতো এমন কালো কুৎসিত মেয়েকে আমি কখনোই আমার ছেলের বৌমা হিসেবে মেনে নেব না, এই আমি বলে রাখলাম। এ আপনি কি বলছেন মা? আমি কালো, এটা কি আমার দোষ? বিধাতা আমাকে যেভাবে বানিয়েছে আমি তো তেমনই হয়েছি। অত শত বুঝি না, তোমাকে আমি কোনো দিনই নিজের বৌমা হিসেবে মানতে পারবো না। যতদিন আসো এখানে কাজের লোকের মতোই থাকবে। আর হ্যাঁ, সবুজ এলে এসব কথা আবার তার কানে দিও না। না না মা, ওকে আমি কিছুই বলবো না। কথাটা যেন মনে থাকে। এবার দূর হও দেখি আমার চোখের সামনে থেকে। সারাক্ষণ চোখের সামনে এমন কুৎসিত একটা মেয়ে ঘুরে বেড়ালে কার না রাগ হয়। সত্যি আমার ছেলেরও বলিহারি, দুনিয়ায় আর মেয়ে পেল না। এ কথা বলেই রেহেনা সেখান থেকে চলে গেল। আর কাকুলিও তার চোখের পানি মুছতে মুছতে পুকুর পাড়ে একটা গাছের নিচে গিয়ে বসলো। হায় বিধাতা, এ তুমি আমায় কোথায় পাঠালে? বিয়ের আগে সৎ মায়ের কম অত্যাচার সহ্য করিনি। ভেবেছিলাম হয়তো বিয়ের পর জীবনটা বদলে যাবে, কিন্তু না, এই কালো কুৎসিত রূপ আমাকে এই জীবনেও শান্তি দিল না। এইসব ভেবে কাকুলি অঝরে কাঁদতে লাগলো। ঠিক তখনই এক পরী সেই দিক দিয়ে উড়ে যাচ্ছিল। কাকলিকে কাঁদতে দেখে তার খুব মায়া হলো। আহারে, মেয়েটা এভাবে কাঁদছে কেন? ওর মনে নিশ্চয়ই অনেক কষ্ট। না না, আমাকে জানতেই হবে কি ওর কষ্ট। এসব ভেবে পরী এক বুড়িমার রূপ ধারণ করলো। এই যে মেয়ে, ভর দুপুরে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে বুড়িমা, কে আপনি? আমাকে তুমি চিনবে না মা? বহু দূর থেকে এসেছি, কিন্তু তুমি বলো তো, তুমি এভাবে কাঁদছো কেন? আমি এক অভাগী মেয়ে গো বুড়িমা। জন্মের পর নিজের মাকে হারিয়েছি। এরপর থেকে কেউই আর আমায় ভালোবাসে না। আরে, কেঁদো না মা, কেঁদো না। না কেঁদে কি করব বুড়িমা? বিধাতা যে আমার কপালে কান্নায় লিখে রেখেছে। ভেবেছিলাম বিয়ের পর হয়তো শান্তি পাবো, অথচ দেখুন, এই গায়ের কালো রঙের জন্য এখানে এসেও শান্তি নেই। কেন যে বিধাতা আমাকে এমন অসুন্দর করে পৃথিবীতে পাঠালো। আহা, কেঁদো না মা,
বাহ্যিক সৌন্দর্য যে সব নয়, আসল সৌন্দর্য তো মানুষের মনে। আরে সেদিক দিয়ে তুমি অনেক সুন্দরী। কিন্তু বুড়িমা, এই সৌন্দর্য তো কেউ মানতে চায় না। মাঝে মাঝে ভাবি, যদি আমিও সবার মতো সুন্দর হতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটাও বদলে যেত। পিতাটা তোমার সব ইচ্ছে পূরণ করুক মা। তুমি বরং একবার এই পুকুরে ডুব দিয়ে নিজের ইচ্ছা বলো, দেখবে বিধাতা চাইলেই অবশ্যই তোমার ইচ্ছা পূরণ হবে। আর যে তোমাকে কষ্ট দিয়েছে সে নিজের পাপের শাস্তি পাবে। এ কথা বলেই বুড়িমার রূপী পরী অদৃশ্য হয়ে গেল। এই দেখে কাকুলি অবাক হয়ে বলল, আরে, বুড়িমা কোথায় গেল? আশ্চর্য তো! তাহলে কি বুড়িমা কোনো সাধারণ মানুষ না? আর বুড়িমা যে বললেন এই পুকুরে নিজের ইচ্ছে বলে একবার ডুব দিলেই নাকি ইচ্ছে পূরণ হবে। না না, বুড়িমা যখন বলেছেন একবার করেই দেখি। এই বলে কাকলি পুকুরে নেমে একটা ডুব দিতেই তার সারা শরীর ফর্সা আর সুন্দর হয়ে গেল। আমি কি দেখছি? আমি ফর্সা হলাম কি করে? তাহলে কি বুড়িমার কথা সত্য হলো? ধন্যবাদ বিধাতা, ধন্যবাদ তোমাকে। যাই, এবার বাড়ি ফিরে যাই। এই বলে কাকুলি বাড়ি ফিরে গেল। আর সেখানে যেতেই দেখলো রেহেনার সারা শরীর কালো কালো ফোঁড়ায় ভরে গেছে। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো রে! আমার সারা শরীর এমন কালো কুৎসিত হয়ে গেল। সারা শরীরে ফোঁড়ার যন্ত্রণায় আমি শেষ হয়ে গেলাম। এ কি মা, কি হয়েছে আপনার? কাকলিকে দেখেই রেহেনা অবাক হয়ে বলল, আরে, তোমার এমন পরিবর্তন কি করে হলো? এমন ফর্সা সুন্দর চেহারা তুমি কি করে পেলে? আর এদিকে আমার শরীরের এমন বেহাল অবস্থায় বা হলো কি করে? ওরে বাবা রে, মারে, মরে গেলাম রে, সারা শরীর জ্বলে গেল। কাঁদবেন না মা, আমি এক্ষুনি আপনার শরীরে হলুদ বেটে দিচ্ছি। দেখবেন আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আসুন, আমার সাথে আসুন। না না, তুমি আমায় ছুঁয়ো না, তাহলে এই ফোঁড়া তোমার শরীরেও হতে পারে। এ আপনি কি বলছেন মা? সামান্য ফোঁড়ার ভয়ে আমি আপনাকে ছোবো না? আপনি তো আমার নিজের মায়ের মতোই। ধরুন মা, আমার হাতটা ধরুন। কাকলির কথা শুনে রেহেনা নিজের ভুল বুঝতে পারল, তাই কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও বৌমা। তোমার গায়ের রঙের জন্য আমি তোমায় কতই না অবহেলা করেছি, অথচ সেই তুমি আজ আমাকে সুস্থ করতে চাইছো। আসলেই বাইরের সৌন্দর্য না, মনের সৌন্দর্যই আসল। আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা। ছি ছি, ক্ষমা চেয়ে আমায় ছোট করবেন না মা। তাছাড়া মেয়ের কাছে কি কখনো মা ক্ষমা চায় নাকি? এবার ধরুন দেখি আমার হাতটা। এই বলে কাকলি নিজের হাত বাড়িয়ে দিল, আর যখনই রেহেনা তার হাত ধরল, সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। রেহেনা আবারও আগের মতো সুস্থ ও সুন্দর হয়ে গেল। এ এ কি হচ্ছে আমার সাথে? দেখো বৌমা, দেখো, আমি আবারও আগের মতো হয়ে গেছি। হ্যাঁ মা, তাই তো দেখছি, বিধাতা আপনাকে ঠিক করে দিয়েছে। হ্যাঁ বৌমা, এবার আমি বুঝতে পেরেছি, বিধাতাই আমাকে আমার পাপের শাস্তি দিয়েছিল। তুমি আমায় ক্ষমা করে দেওয়াতে সেই শাস্তি আবার তুলে নিয়েছে। সত্যি বৌমা, তুমি কোনো সাধারণ মেয়ে না। কি যে বলেন মা, আসলে
বিধাতা আমাদের পরীক্ষা নিচ্ছিল। ঠিক বলেছো বৌমা, সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। সত্যি তুমি আমার যোগ্য বৌমা। এই বলে রেহেনা কাকুলিকে জড়িয়ে ধরলো। আর দূর থেকে এই দৃশ্য দেখে সবুজও অনেক খুশি হলো। আর এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।